আর প্রিপারেশনটা ওখানে ব্রেক হয়ে গেল। আর পুলিশ সার্ভিস আমরা সবাই জানি অনেকটাই হেক্টিক হুম জব হুম। থাকে। হ্যাঁ, খুবই। সেখানে প্যারালালি পড়াশোনাটা চালিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, মানে একটু না, মানে অনেকটাই ডিফিকাল্ট ছিল। তো আমার হুম সিজিএলটা ওখানে আমি ধরে নিয়েছিলাম মাই জার্নি ইজ ওভার, মানে আমার আর হবে হুম। না ওটা কোনোদিন, আমি মেনে নিয়েছিলাম মন থেকে। তার 95% দিন আমি ডেলি একটা করে ফুল মক টেস্ট দিয়েছি, আমি কিছু করেছি আর না আচ্ছা। করেছি। অ্যানালাইসিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে ওটা ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মক দেওয়ার থেকে। আমার মানে দিতে তো হবেই, বাট অ্যানালাইসিস করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। Hello, everyone. Again, welcome to Olive Board. And here today, I have with me Mr. Abhinandi. He cleared CGIL last year, and he is with us today to share his experience, to share his journey, to motivate you guys. And here, afterwards, I'll ask him a few questions. He will definitely share his experience and let you guys know what he did, what worked for him, and what you guys can take away from his journey. So, and again, just a quick little disclaimer: the interview is going to be in Bengali, as I am also a Bengali person, and he is also Bengali, and he actually lives very near to where I actually live. So, let's over to Abhi. চলো তোমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে আমরা স্টার্ট করি। গুড ইভিনিং স্যার, আমার নাম গুড ইভিনিং। অভিনন্দী। আমি 2024-এ এসএসসি সিজিএল ক্লিয়ার করেছি। এখন আমি জিএসটি ইন্সপেক্টর হিসাবে কলকাতা জোনে পোস্টেড আছি। আর আমি বেসিক্যালি নবদ্বীপ থেকে বিলং করি, স্মল টাউন ইন নদিয়া ডিস্ট্রিক্ট। হুম। বাট আমি এখন থাকি মধ্যমগ্রামে, মানে আপনার বাড়ির ঠিক খুব কাছেই আর কি। আচ্ছা, একদম। আর তোমার এমনি এটা কি তোমার ফার্স্ট টাইম তুমি সিজিএল ক্লিয়ার করলে? হ্যাঁ, সিজিএল ফার্স্ট টাইম ক্লিয়ার করেছি, বাট আমি এর আগে অন্য জবে ছিলাম, মানে অন্য সার্ভিসে ছিলাম, স্টেট গভর্নমেন্টে ছিলাম। আমি আচ্ছা আচ্ছা 2019-এ এগ্রিকালচার ডিপার্টমেন্টে জয়েন করেছিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট আচ্ছা বেঙ্গলে। আচ্ছা কেপিএস হিসাবে আমি জয়েন করেছিলাম 2019-এ মেতে। আচ্ছা আচ্ছা ওটা খুবই শর্ট ডিউরেশন আমি চাকরি করেছি ওখানে। আমি 2019-এর সেপ্টেম্বরে আবার ওটা আমি রেজিগনেশন দিই। আমি দেন আচ্ছা ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েন করি সাব ইন্সপেক্টর হিসাবে। তো আচ্ছা। সাব ইন্সপেক্টর আমার ওখানে 1 বছর ট্রেনিং হয়। দেন আমি হুম খুব অল্প সময়ের জন্য আমি পিএসএ পোস্টেড ছিলাম। দেন আমি 2020 অক্টোবরে, লাইক আফটার 1 ইয়ার, আমি স্টেট এক্সাইজে জয়েন করি অ্যাজ এ সাব ইন্সপেক্টর। তো ওই জার্নিটা অনেকটা লম্বা ছিল। স্টেট এক্সাইজে আমি অনেকদিন চাকরি করেছি। 2020 অক্টোবর থেকে আমি 15ই মে 2025, মানে ঠিক এইখানে জয়েন করার ঠিক আগের দিন অব্দি আমি ওখানেই ছিলাম। তো তারপরে আমি এখানে জয়েন করি 16ই মে 2025। দেন চলছে এখন। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। তো তার মানে তুমি এতদিন ধরে তো চাকরির সাথে সাথে সিজিএল এর প্রিপারেশনটাও চালিয়ে গেছো। না, না স্যার, আমার একটু একটু ডিফারেন্ট আছে। মানে আমি গ্রাজুয়েশন করেছি 2015-তে, লং টাইম আচ্ছা। এগো আর কি। হুম হুম দু হুম হাজার হুম। পনেরোতে আমি গ্রাজুয়েশন করি। আহ, তারপরে আমি 2000 বাই দ্য এন্ড অফ 2015 আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন স্টার্ট করি। আমার হায়ার স্টাডিজ এর ইচ্ছে ছিল, আমি এমএসসির জন্য ট্রাইও করেছিলাম। আই গট অপরচুনিটিস অলসো, বাট ডিউ টু সাম পার্সোনাল ফ্যামিলি রিজন আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন স্টার্ট করি। এবং আমি 16-17 ওই সময়টা আমি অনেক পরীক্ষা দিয়েছিলাম। আমি সিজিএল তখন দিই। আর সিজিএল এর মানে ওই সময়ের সিলেবাসটা ম্যাথস এবং ইংলিশের উপর অনেকটা ওয়েটেজ বেশি ছিল। আর অ্যাজ ইফ একদম। আমার বেসিকটা অনেকটা একাডেমিক্সে স্ট্রং ছিল, ম্যাথস ইংলিশ সবটার উপরই। তো আমাকে ওটা অনেক বেশি আমার কাছে মানে অ্যাপিলিং লেগেছিল, সিজিএল এর প্রিপারেশনটা, রাদার দেন বিসিএস অ্যান্ড অল আদার সার্ভিসেস। তো হুম হুম আমি সিজিএল এর জন্য প্রিপারেশন শুরু করি। বাট আনফরচুনেটলি আমার ওটা হয় না, তখন 16-17 সময়টা আমি সিজিএল ওই সময় হয় না। বাট আমার ওই চাকরি পাওয়ার ইয়েটা, মানে আহ, রাশটা অনেকটাই ছিল আর কি, যে তোমাকে হুম চাকরিটা হুম। আগে পেতে হবে ঠিক। ফ্যামিলির সাপোর্টের জন্য। আমি হুম 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 সেরকম ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করতাম না। হুম তো হুম। সেই জন্য আমি প্যারালালি স্টেট গভর্নমেন্টে তখন নোটিফিকেশন গুলো যেগুলো বেরিয়েছিল, আমি ওগুলো আমি ফিল আপ করা শুরু করি। কেপিএস এক্সামটা আমি ফার্স্ট দিয়েছিলাম 2016 ডিসেম্বরে মেবি, ওটা হয়েছিল প্রিলিমসটা। এবং ওর
মেন্স ওর ইন্টারভিউটা হয়েছিল অনেকটা পরে, মানে 2018 সময়, মোস্ট প্রবলি 2018 সময় ওটা মনে হয় হয়েছিল, আর হুম জয়নিংটা হচ্ছিল 19-এ। তো ওই টেনিওরে আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছিলাম, সিজিএলও দিয়েছি, আমি সিএইচএসএল ও দিয়েছি সেই সময়টায়। বাট সিজিএলটা আমার মেন টার্গেট ছিল, বাট হয়নি, ওই সময়টায় হয়নি। তো আমি দেন আমার এই চাকরিতে আমি ঢুকে যাই, তো আমি এখানে পুরোটা ইন্টালজ হয়ে গেলাম। দেন আমি আর আর প্রিপারেশনটা ওখানে ব্রেক হয়ে গেল। আর পুলিশ সার্ভিস, আমরা সবাই জানি অনেকটাই হেক্টিক হুম জব হুম, থাকে। হ্যাঁ, খুব একটু সেখানে প্যারালালি পড়াশোনাটা চালিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, মানে একটু না, মানে অনেকটাই ডিফিকাল্ট ছিল, অনেকটাই ডিফিকাল্ট, হ্যাঁ। অনেকটাই ডিফিকাল্ট ছিল। হুম তো হুম এক্সারসাইজের, আমি যখন এক্সারসাইজে জয়েন করলাম 20-তে, আমি তখনও ভেবেছিলাম মেবি হয়তো এক্সারসাইজে একটু একটু আমি টাইম বের করতে পারবো, আমি হয়তো পড়াশোনাটা চালিয়ে যাবো। মানে মেনলি আমার পুলিশের চাকরি ছেড়ে আমার এক্সারসাইজে যাওয়ার মানে ওয়ান অফ দ্য রিজনস ওটাই ছিল, যে আমি আবার যদি পড়াশোনাটাকে রিজিউম করতে পারি। হুম। বাট আনফর্চুনেটলি ওখানেও প্রচুর মানে কাজের প্রেশার আছে, এবং যেটা আমরা দূর থেকে ভাবি সেটা নয়, কাজের সেরকম প্রেশার হয় না, থাকে, এক্স্যাক্টলি সেরকম হয় না। এক্স্যাক্টলি। মানে আমরা দূর থেকে অনেক কিছু আমরা ভাবি, হ্যাঁ, আর বিশেষ করে হুম ইউনিফর্ম জবের প্রতি মানুষের একটা আলাদা হুম ধ্যান ধারণা থাকে। বাট প্রেশার আছে, অনেকটাই প্রেশার আছে। এবং তখন আমি ওই 20-তে আমি আমি আমার বিয়ে হয়ে যায়। দেন আচ্ছা সবকিছু সংসার, এই আহ, আহ, চাকরি সবকিছু করে আমি তখন আর পড়াশোনাটা করতে পারি না। তো আমার হুম সিজিএলটা ওখানে আমি ধরে নিয়েছিলাম, মাই জার্নি ইজ ওভার, মানে আমার আর হবে হুম না ওটা কোনোদিন, আমি মেনে নিয়েছিলাম মন থেকে। এবং আমি হুম এক্সাইজের হুম চাকরিটাই, সাব ইন্সপেক্টরের চাকরিটাই ভালো করে করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, ওখানে আমি অফিসার ইনচার্জ হিসাবে পোস্টেড ছিলাম 2020 না 21, আমি 20-তে জয়েন করি অক্টোবরে, আমাকে 21-এ প্রথম চার্জ দেওয়া হয়, 21-এর মোস্ট প্রবলি জুলাই নাগাদ। তো হুম ওটা আমি মানে টিল মাই রেজিগনেশন আমার ওটা কন্টিনিউ ছিল। তো প্রেশারটা ছিল, হুম একটা অফিসের ইনচার্জে অনেকটাই প্রেশার থাকে। হুম তো হুম আহ, তো পড়াশোনাটা তখন পুরোপুরি ব্রেক হয়ে যায়, আর হয় না সেভাবে। দিয়ে আমি 24 সালে, 2024-এর নোটিফিকেশনে আমি দেখি অনেকটা কলকাতা জোনে ভ্যাকেন্সি আছে। মানে আমার কাছে হুম সিজিএল পাওয়াটা ওই মানে এই 2024 এই সময় দাঁড়িয়ে আমার মেন কারণটা ছিল, মানে আমাকে যদি পেতেই হয় বা যেতে হয়, আমার মানে ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে কলকাতা জোনে থাকতে হবে। আমি এক্স্যাক্ট, বাইরে, হ্যাঁ। আর আমি বাইরে পেলে আমি যেতামও না, যেটা ফ্র্যাঙ্কলি আমি বলছি, আমি হুম বাইরে পেলে হয়তো যেতামও না। হুম আমার হুম কলকাতায় থাকতে হবে, অ্যাজ ই ফ্যামিলি এখানে আর সেটেল হয়ে গেছে। তো তো আমি দেখলাম কলকাতা জোনে অনেকটা ভ্যাকেন্সি আছে, এবং জিএসটি ইন্সপেক্টরের ভ্যাকেন্সিটাই হাইয়েস্ট ছিল হুম অ্যামং দেম। তো আমি ভাবলাম তো মেকে ট্রাই, দেখা হ্যাঁ, যাবে। খুব অ্যাবসলিউটলি। খুব খুব অ্যাবসার্ড ছিল চিন্তাটা। আমার এক হুম হুম বন্ধু ছিল তখন, সে আমাকে অনেক মোটিভেট করেছিল অ্যাকচুয়ালি। হুম হুম সে হুম আমার কলিগ ছিল বা বন্ধুও ছিল। তো হুম হুম পড়াশোনাটা শুরু করি আমি 2024-এ, মে মে নাগাদ, মে জুন ওরকম সময় হয়তো আমি প্রিপারেশনটা স্টার্ট করেছিলাম। আর আমার হুম আমার প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা একটু মানে অন্যরকমের ছিল, আমি পরে হুম আপনাকে বলছি। তো হুম হুম, ডেফিনেটলি। দেন আমি পড়াশোনা স্টার্ট করলাম ওখান থেকে। তারপর প্রথমে অতটা আমি ইয়ে করিনি যে আমি ক্লিয়ার করে এই মানে আমি বরং বলেছিলাম যে ওয়ান্স লাস্ট টাইম, মানে ওয়ান হ্যাঁ, লাস্ট টাইম দিয়ে আই, দেখা যাক কি হয়। হুম ওরকমই আর কি বলা যেতে হুম পারে। যে ঠিক আছে, আমার আর এজও আমার একটা হয়ে গেছিল, হ্যাঁ। হুম 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 তো দেখা যাক যা হয়। তো আহ, ভগবানের আশীর্বাদে হয়ে গেছে, হুম, হ্যাঁ, পরিশ্রম করেছি, ফল অ্যাবসলিউটলি। পেয়েছি, এটাই আর কি। নিশ্চয়ই এটাই আলটিমেটলি, যে পরিশ্রম করলে তার একটা ডেফিনেটলি হ্যাঁ, ফল পাওয়া যায়। একদম। আলটিমেটলি এই যে এটা একটা, যারা বাইরে থেকে বোঝে না যে একটা চাকরির সাথে সাথে প্রিপারেশন নেওয়া আর হুম। সবকিছু ছেড়ে শুধু প্রিপারেশন নেওয়া, এই দুটোর ভিতরে কিন্তু হেল এন্ড হেভেন হ্যাঁ, ডিফারেন্স, অনেকটা 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 ডিফারেন্স আছে। ডিফারেন্স। মানে মানে এবার মেন স্ট্রাগলটা যেটা হয় স্যার, মানে আমি প্রিপারেশন নিচ্ছি, আমার কাছে আমার ইচ্ছে আছে, বাট আমার কাছে সময় নেই, এটা খুব সময়, ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, যে মন থেকে ইচ্ছেটা থাকলেও অনেক সময় মিনসটা থাকে না, কেননা চাকরিটাকে তো রেখে চলতে হবে, ওটা তো ছাড়া যাবে না হুম কোনোভাবে। স্পেশালি হুম তুমি যখন তোমার একটা ফ্যামিলি আছে তোমার ওপরে, তোমাকে ওই চাকরিটা তোমাকে রাখতেই হবে, ওটা একদম তোমার একদম কাছে রেখে একদম। তবেই তুমি কিছু করতে পারো। তো সেই হুম জায়গাটা থেকে রেখে ওটা প্রাইমারি গোল রেখে তারপরে যে করেই হোক টাইম ম্যানেজ করে, টাইম বের করে, এবং সবচেয়ে বড় কথা সারা দিন ওই পরিশ্রমের পরে
এবং আমাদের এই একটা মিসকনসেপশন থাকে যে গভর্নমেন্ট জব এটা একটা, আমি আমার স্টুডেন্টদেরকেও বলি যে গভর্নমেন্ট জব অনেকেরই ব্যাপার থাকে যে একবার পেয়ে গেলাম, কাজকর্ম সেরকম কিছু নেই। না সেটা না না না। আজকের দিনে আর সত্যি নেই। যথেষ্ট পরিশ্রম এবং যথেষ্ট, এবং আমি তো তোমাকে ডেফিনেটলি বলবো তুমি আমার থেকে অনেক বেটার পজিশনে আছো যে এটা সবাইকে একবার এই মেসেজটা দেওয়ার যে কাজের প্রেশার কিন্তু সব জায়গায় আছে। কাজ অবশ্যই। তোমাকে করতেই হবে এবং প্রপার ওই ডেডিকেশন নিয়ে, যে ডেডিকেশন নিয়ে প্রিপারেশন নিচ্ছ, আফটার ইউ গেট দ্য জব তোমাকে সেই ডেডিকেশন নিয়ে আবার কাজটাও করতে হবে, সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং তুমি একদম আই স্যার। গেস আইডিয়াল পার্সন যে তুমি একদম সেটা নিজের চোখে খুব ক্লোজলি মনিটর করেছো, দেখেছো যে তোমাকে ওই পরিশ্রমটা করতেই হবে। মানে এমনটা নয় যে আমি চাকরি পেলাম আমি ওভাবেই কাটিয়ে দেবো। হ্যাঁ, হুম। মানে ওটা ঠিক হওয়া হওয়া উচিত না, অ্যাটলিস্ট উচিত না, এক্স্যাক্টলি। উচিত না, হ্যাঁ উচিত না। ঠিকই। দেখ তোমার এটা তো শুনে আমার খুব ভালো লাগলো তোমার এই এই ব্যাপারটা। আচ্ছা, এবার যদি একটু সাবজেক্ট ওয়াইজ যাই, কারণ তোমার কাছে হুম। ডেফিনেটলি বাকি সবার মতো অতটা সময় ছিল না, না তোমার না কাছে না। টাইমের একটা ডেফিনেটলি ক্রাঞ্চ ছিল। তো সেক্ষেত্রে তুমি তোমার টাইম ম্যানেজমেন্টের যদি একটা স্ট্র্যাটেজি বলো যে কিভাবে তুমি ইচ ইন্ডিভিজুয়াল সাবজেক্ট গুলোকে কিভাবে তুমি ম্যানেজ করতে, কোয়ান্ট বলো বা রিজনিং বলো বা ইংলিশ বলো বা জিকে জিএস বলো, সেগুলোকে তুমি কিভাবে ম্যানেজ করতে? বেসিক্যালি আমার কাছে স্যার প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল সেটা সময়, যেটা আপনি বললেন, এটা এক্স্যাক্টলি এটাই হচ্ছে সব থেকে বড় আমার কাছে চ্যালেঞ্জ ছিল, যে আমাকে সবকিছু ব্যালেন্স করে পড়াশোনার সময়টা বের করা। তো হুম। আমি যেহেতু আমার ওই সময় প্রিপারেশনটা খুব ভালো ছিল, মানে 17-18, আমি তখন অনেকগুলো চাকরি যেহেতু ক্লিয়ার করেছি, আমি আরো দু একটা চাকরি ক্লিয়ার করেছি যেগুলো আমি জয়েন করিনি। তো আচ্ছা। বেসিকটা আমার বরাবরই ক্লিয়ার ছিল প্রথম থেকে। তো আমাকে এমনটা নয় যে এখন খুব মানে জিরো থেকে স্টার্ট করতে হয়েছে, সেটা আমাকে করতে হয়নি। হুম। তো আমি প্রথমে দেখলাম আমার কাছে সময়টা কম, আমাকে এই সময় আমাকে এক্সেলেন্সের জায়গায় যেতে গেলে আমাকে কি করা উচিত। দেন আমি মানে আমি যেটা করলাম, মক টেস্টের প্রতি আমি প্রচুর আমি ফোকাস করলাম। আমি আহ, এই পুরো প্রিপারেশন টাইমে, মানে পুরো দিনের 95%, আমি টোটাল ডিউরেশনটা যদি আমি ধরি যতগুলো দিন, তার 95% দিন আমি ডেলি একটা করে ফুল মক টেস্ট দিয়েছি, আমি কিছু করেছি আর না আচ্ছা। করেছি। এটা আমার আচ্ছা। মানে আমার কাছে ছিল যে আমাকে একটা মক টেস্ট ডেলি দিতেই হবে, বিফোর দিতেই হবে। ফিলিমস অ্যান্ড বিফোর মেন্স অলসো, মেন্সের সময় সেটা আরো বেড়ে যায়। হ্যাঁ, তো আমার স্ট্র্যাটেজিটা এরকম ছিল, আমি রাত্রেবেলা, ধরুন আমি আমি রাত থেকেই বলি, রাত্রি 11টা 11:30 আমি মক টেস্ট দিতে বসতাম। আমি মক টেস্টটা দিয়ে আমি প্রিলিমস এর সময় হতো, যেহেতু ওটা কম ডিউরেশনের মক থাকতো, 1 ঘন্টার মক থাকতো, আমি সেটা সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস করে নিতাম। মক, আমাদের আচ্ছা। সমস্যা হচ্ছে মক আমরা অনেকেই দিই বাট অ্যানালাইসিস করি না। অ্যানালাইসিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি। ওটা ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মক দেওয়ার থেকে, আমার মানে দিতে তো হবেই, বাট অ্যানালাইসিস করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা সেখানে অনেক সময় লেথার্জি থাকে, বা অনেক সময় একটু স্কোর খারাপ হলে আমরা ডিমোটিভেট হয়ে গিয়ে আর দেখি না, কিন্তু সেটা ভুল, সেটা অ্যাকচুয়ালি সেখান থেকে আমরা ল্যাক করি। তো আমি সেটা অ্যানালিসিস করে নিতাম, এবং পরের দিন সকালে আমি অ্যাকচুয়ালি প্রিলিমস এর অ্যাজ সেরকম কিছু নয়, মক্স যেহেতু বেসিকটা ক্লিয়ার ছিল হয়ে অসুবিধা হয়নি। মেন্সের ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, মেন্সে আমি ওই সময় মক দিতে বসতাম 11:30 থেকে 12টাও বেজে যেত কোনো কোনো সময়। একটা মক প্রায় 2 ঘন্টা 15, ওটা 2 ঘন্টা 15 মিনিট উইথ কম্পিউটার দিয়ে থাকতো। তো হুম। হুম। তো দুটো আড়াইটা বেজে যেত সমস্ত কিছু কমপ্লিট করে। তো সেদিন রাতের ওটার অ্যানালাইসিস করা হতো না, আমি ওটা পরের দিন সকালে উঠে অ্যানালাইসিস করে নিতাম। আর আমি 4টে খাতা বানিয়েছিলাম 4টে সাবজেক্টের জন্য। আমি আচ্ছা। কোয়ান্ট, রিজনিং, যে 4টে আমাদের সাবজেক্ট আছে, 4টে খাতা সাবজেক্ট। বানিয়েছিলাম। হ্যাঁ। তো আমি প্রত্যেকটা আমার যে মানে কোশ্চেন যেগুলো থাকতো, আমি সেগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। একটা হচ্ছে মানে যেটা আমি দেখেই একবারে পারছি, মানে যেটা আমি দেখে একবারে পারছি মানে সেটা আজকে পারছি, মানে আমি পরীক্ষার দিনেও পারবো। ওটাতে আমাকে নজর রাখতে হবে আমার অ্যাকুরেসিটা যেন ঠিক থাকে, ওখানে আমি যেন আমার ওভার কনফিডেন্ট হয়ে আমি যেন ওইটা ভুল না করে ফেলি। তো ওইগুলো অ্যান্সার করার সময় আমাকে অ্যাকুরেসিটা বজায় রাখতে হবে। আর একটা ওকে। ধরনের কোশ্চেন থাকে যেটা আমি পারছি বাট আমার দেখলে একটু বিরক্ত লাগছে, মানে আমার ওটা করতে গেলে একটু সময় লাগছে, মনে হচ্ছে এই কোশ্চেন না আসলে ভালো হতো। সেটা এক ধরনের ক্যাটাগরি থাকে। আরেকটা ক্যাটাগরি থাকে যেটা আমার একদম নিউ, মানে যেটা আমি দেখিনি কখনো। আচ্ছা। তো আমি আমি প্রথম ক্যাটাগরিটার জন্য বেশি কিছু ওয়ার্ক করি না, আমি শুধু মাথায় রাখতাম এটা করার সময় আমি যেন তাড়াহুড়ো না করে আমি অ্যাকুরেসিটা আমার খারাপ না হয়। আমি এটা করেছি। আর ওকে। মিড, যেটা মাঝের ক্যাটাগরি, যেটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমার একটু সমস্যা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমি হচ্ছে আমি সেই টপিকের উপর আমি ওয়ার্ক করেছি।
মানে ধরুন আচ্ছা আমি যখন কোয়ান্ট করছি, আমি এই সময় কোয়ান্টের আমি সমস্ত চ্যাপ্টার করি। আমার আমার হয়তো কম্পাউন্ড ইন্টারেস্টে অঙ্ক দেখলে একটু সমস্যা আছে, আমি কম্পাউন্ড ইন্টারেস্টে ইউটিউবের যদি ভালো মেটেরিয়ালস যেগুলো থাকে আমি সেখান থেকে ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি। তার উপরে আমি সেকশনাল মক দিয়েছি। হ্যাঁ, আচ্ছা সেকশনাল মক দিয়ে আমি সেইটাকে আমি আরো একটু বেটার করার চেষ্টা করেছি, যাতে ওটা তো আমি করবোই, ওখানে আমার সময়টা কিছুটা বাঁচে, যাতে আমি যে আচ্ছা সামথিং নিউ যেগুলো আমার থাকবে সেটার প্রতি আমি সময় দিতে পারি। আর এবার থাকলো থার্ড পোর্শন, যেটা আমি একদম নতুন দেখছি, সেগুলোর হুম, প্রতি আমরা কি করি, আমরা ওগুলোর উপর পুরোটাই ইগনোর করে দিই, বাট কিন্তু সিলেকশন ওইগুলোই দেবে। কারণ এক্স্যাক্টলি ইজি মডারেটটা সবাই পারবে তো, নম্বরটা সবাই যদি পারবে। বাড়াতে হয় ওটাতেই হবে, কারণ স্যাচুরেশন আমরা মক দিতে দিতে একটা স্যাচুরেটেড জায়গায় সবাই পৌঁছে যায়, কিন্তু তারপরে দেখি নম্বরটা আর বাড়ে না, একটা ভিসিয়াস সাইকেলের মতো ওইখানে নম্বরটা ঘুরতে থাকে। তো ওটা বাড়ানোর জন্য ওইটাই আমাকে দিতে হবে, মানে ওয়ার্ক করতে হবে যে ওইটা আমাকে নম্বরটা বাড়াবে। তো সেরকম কিছু কিছু জিনিস আমার, যেগুলো আমি নিজে সিলেক্ট করেছিলাম, আমি তার উপরে করে আমি এইভাবেই আর কি প্রোগ্রেসটা করেছি। এবং মক টেস্ট আমি মানে প্রচুর পরিমাণে দিয়েছি। আমি স্যার আপনাকে বলছি, আমি বিফোর মেন্স আমি টোটাল ফুল মক আমি 120 মক দিয়েছি। আচ্ছা, একদম হ্যাঁ, পারফেক্ট নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, 100 ক্রস হ্যাঁ, করাটা খুবই ভালো। হ্যাঁ। এবং আর ওই প্রত্যেকটা মকের আমি যখন অ্যানালাইসিস করতাম, আমি নতুন যেগুলো পেতাম বা আমার মনে হতো এটা আমার একটু রিভিশনের পরবর্তীকালে প্রয়োজন আছে, আমি 4টে খাতায় নোট করতাম, 4টে সাবজেক্ট, হুম হুম যাতে কি হুম। পরবর্তীকালে রিভিশনের সময় আমাকে ওই মকটা খুলতে না হয় পুরোটা। কারণ ওখানে হয়তো 100টা কোশ্চেন আছে, আমি হয়তো 70-75টা কোশ্চেন একবারই পেরেছি, আমার তো মানে আমার ওগুলোর প্রতি ওয়ার্ক করে কোনো আর কাজ নেই। মানে আমরা ভুলটা কি করি, মানে জানা জিনিসই বারবার পড়তে থাকি, বারবার তাতে করা, আমাদের টাইম এক্স্যাক্টলি। ওয়েস্টেজ হয়, তাতে আমার টাইম ওয়েস্টেজ হুম হয়, আমাকে টাইমটা মানে মানে যেটা বাঁচিয়ে আমাকে যেটা পারছি না সেটার প্রতি যদি আমি বেশি ফোকাস করি এক্স্যাক্টলি। আমার নম্বরটা বাড়বে। তো আমি সেগুলোর প্রতি নজর দিতাম না, আমি নোটটা এই কারণে করতাম যে পরবর্তীকালে যেন ওই মকটার অ্যানালিসিস আমাকে খুলতে না হয়, আমার হুম। খাতায় রিফ্লেক্ট করে দেবে আমার ওই মকের পুরো কি আছে ব্যাপারটা। কি আছে, সেই হ্যাঁ। কারণে আমি আমি ওই ওই মক গুলোর অ্যানালিসিস করার সময় আমি যেগুলো নতুন লাগতো, আমার মনে হতো এটা আমার নোট করার প্রয়োজন আছে, আমি নোট করে নিতাম। এবং পরীক্ষার আগে আমি শুধু ওই নোট খাতাটাই রিভিশন দিয়েছি, আমি আদার্স কিছু পড়িনি, কারণ আমি জানি এর বাইরে পারফেক্ট। যা আছে আমি পারবো। পারবে, Right? একদম হ্যাঁ। একদম একদম তো পারফেক্ট। তো ওইটাই আমার স্ট্র্যাটেজি ছিল অ্যাকচুয়ালি স্যার। তুমি একদম, আমি মানে যেগুলো আমার নিজের কিছু পার্সোনাল পয়েন্ট অফ ভিউজ আছে যেগুলো আমি আমার স্টুডেন্টদের সাথেও শেয়ার করি, তুমি একদম সেগুলো থেকেই পয়েন্ট গুলো তুলে তুলে বললে। মানে আমি সব সময় বলি যে যে সিলিং, তুমি যে কথাটা বললে একই জায়গায় আটকে যাই, ওই এটাকে সিলিং বলি আমরা, যে ওই 120 কেউ পাচ্ছে, তো সে কিছুতেই ওই +-5, 125 কখনো 115, কিছুতেই সেটা ক্রস করতে পারছে না। কেন না, তার যেটা অজানা সেটা অজানাই থাকছে প্রতিটা পরীক্ষার একদম পরে, প্রতিটা মক টেস্টের পরে। তো ওই সে ওই 70টা যে কোয়েশ্চেন করতে পারছে, সেই 70টার উপরে সে এই মকেও সেই 70টাই করছে, পরের মকেও 70টা, তারপরেরটা তো 70টাই। তো যে 30টা সে পারছে না, সেটা কোনো মকেই পারছে না, কারণ সে প্রপার অ্যানালিসিসটা করছে না। তার ওই একদম। মার্কসটা তখনই বাড়বে যখন সে 30টা আবার করতে পারবে। তো একদম আর স্যার তুমি একদম। সাবজেক্ট হ্যাঁ বলো। সাবজেক্টটা স্যার আপনি যেটা বললেন, আমি রিজনিং এর জন্য কোনো বই আমি পড়িনি অ্যাকচুয়ালি, আমি রিজনিং এর জন্য মকে যা পেতাম মানে সেগুলোই আমি প্র্যাকটিস করতাম। এবং ওই মেন্সের যেগুলো থাকতো স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, হুম হুম। ওগুলোর জন্য আমি কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিছু ইউটিউবের ভিডিও দেখেছিলাম। পারফেক্ট। আর কোয়ান্টের জন্য আমি মানে আগে চ্যাপ্টার ওয়াইজের বই অনেকবার করেছি। মানে হুম আমরা হুম সমস্যা হচ্ছে আমরা বিভিন্ন জিনিস জায়গা থেকে অনেক কিছু পড়তে থাকি, তার জন্য হুম সবকিছু হুম হুম। হচপচ হয়ে যায়। একটা জায়গা হ্যাঁ। ধরে রেখে যদি টপ টু বটম আমরা ফিনিশ করতে পারি সেটা অনেক বেশি ফ্রুটফুল বলে আমার মনে হয়। যেন আমি একটা বই পড়তাম, আমি সেটাকে 5বার করে রিভিশন দিতাম। একদম আমি একদম। ম্যাথসটা ভাবে করেছি তখন। আর ইংলিশের জন্য আমি তেমন কিছু নয়, কিছু ইউটিউব ভিডিও দেখেছি। আর ব্ল্যাক বুকটা আমি পড়েছিলাম ভোকাবের জন্য, ওটা খুব আচ্ছা, হেল্পফুল। হ্যাঁ। আর আর সব থেকে আমাদের এখন চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে জিএস, যেটা আমরা সবাই জানি, সো মাচ আনপ্রেডিক্টেবল। তো জিএস অ্যাবসলিউটলি। এর আমি অ্যাকচুয়ালি জিএস এর জন্য বেশি অনেকটাই মানে ইয়ে করেছিলাম, আমি জিএস এর নিজে হ্যান্ড রিটেন নোট বানিয়েছিলাম প্রত্যেকটা সাবজেক্টে, আচ্ছা হিস্ট্রি, আচ্ছা জিওগ্রাফি। আমি আচ্ছা। মানে ইউটিউবের বিভিন্ন জায়গা থেকে আমি যেগুলো বেস্ট বেস্ট মেটেরিয়াল আছে সেগুলো আমি হুম হুম। একটুখানি স্টাডি করে দেখে আমার যেটা মনে হয়েছে আমি নিজের হাতে নোট বানিয়ে আমি সেগুলোই বারবার করে পড়তাম। পারফেক্ট। এটাই আমার মেনলি স্ট্র্যাটেজি ছিল স্যার। তুমি একটা একটা যেটা তোমার সাথে আমি কথা বলে বুঝলাম, তুমি যদি 120টা মক দিয়ে থাকো, তো তোমার প্র্যাকটিস তো ওখানেই হয়ে যাচ্ছে। তুমি যদি প্রতিটা, তো হ্যাঁ ধরো আমি অ্যাকচুয়ালি না। কোয়ান্টের কথা বলছি, 30টা করে কোয়েশ্চেন, আমি মেন্সের কথা বলছি, হ্যাঁ, 120 দিয়ে গুণ করে তুমি 3600 কোয়েশ্চেন ওখানে তোমার সলভ করা, তো প্র্যাকটিস তোমার, হ্যাঁ, তোমার বেসিক অলরেডি ক্লিয়ার ছিল আগে ফার্স্ট প্রিপারেশন থেকে। তো তার সাথে একদম। যদি কেউ, তুমি 3500 কোয়েশ্চেন তো প্র্যাকটিস করেছো।
তুমি হয়তো বই থেকে করোনি, কিন্তু তুমি হ্যাঁ যে কোনো একটা সোর্সের থ্রুতে করেছো, তো প্র্যাকটিস তো করেছো আলটিমেটলি, হ্যাঁ সেটাতেই কাজ হয়ে গেছে না? হ্যাঁ। আমার একদম প্রিপারেশনটা পারফেক্ট। মক টেস্টের উপরেই ছিল, আর আদারওয়াইজ পারফেক্ট। আমি কিছু করার সময়ও পাইনি। তোমার বেসিক যখন ক্লিয়ার ছিল, দ্যাটস মোর দেন এনাফ। আচ্ছা, যখন মক টেস্টের কথা হচ্ছে, তাহলে আমরা যখন অলিভ বোর্ডের ক্ষেত্রে, তাহলে তুমি অলিভ বোর্ড তোমাকে একটা জাস্ট প্রশ্ন করবো যে তাহলে মক টেস্ট যখন কথা হচ্ছে, অলিভ বোর্ড তোমাকে হেল্প করলো কিভাবে, লাইক যদি তুমি একটু আমি শেয়ার করো আমাদের। হ্যাঁ স্যার, আমি প্রথম মেন্স মানে প্রথম মক টেস্ট যখন দিই তখন অলিভ বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্রি মক দিত, একটা করে সানডে করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অ্যাবসলিউটলি লাইভ মক হ্যাঁ, যেটা তো হয়। অল লাইভ মক, অল ইন্ডিয়া বেসিস আমি ওগুলো অ্যাটেম্প করতাম। তো আমি সব বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়েছি। অলিভ বোর্ডের স্পেশালিটি যেটা লেগেছে যে লেভেল অফ কোশ্চেন ইজ ভেরি হাই, মানে হুম ওয়েল মেনটেন্ড। হ্যাঁ, আমার এটুকু বিশ্বাস ছিল যে অলিভ বোর্ডের মকের কোশ্চেন গুলো যদি আমি করতে পারি, মানে সিজিএল এ তখন ওই টাইমে যেরকম কোশ্চেন দিতে হয়তো আমি ওটা ক্রস করে যাব, কারণ আমার এরকম আমার মনে হয়েছিল। সেটা মেবি ডিফার করতে পারে অনেকের সঙ্গে, বাট আমার মনে হয়েছিল। তো আমি অলিভ বোর্ডের সাবস্ক্রিপশন কিনেছিলাম, মানে সাবস্ক্রিপশন ইন দ্য সেন্স আমি ওই মক টেস্টের পুরো একটা প্যাকেজ কিনেছিলাম, যেখানে অনেকগুলো হুম মক ছিল, 75 মেন্স এর মক ছিল। হুম আমি সেটা কিনেছিলাম, আর আমি আদার্স প্ল্যাটফর্ম থেকেও মক টেস্ট দিয়েছি, সেগুলো হচ্ছে যেগুলো অল ইন্ডিয়া লাইভ মক ছিল সেগুলো হুম। দিয়েছি। আর অলিভ বোর্ডের আমি লাইভ প্লাস আমি ওইগুলো দিয়েছি, এবং অ্যানালাইসিস গুলো আমি দেখেছি, করেছি। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। না, বেসিক্যালি আমি তোমাকে মানে একটা কথা বলি, মানে সেটা আমি আমার স্টুডেন্টদেরকেও বলি যে অলিভ বোর্ডের মক মানে, নট বিকজ আই এম পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম নাও, তো ব্যাক ইন মাই প্রিপারেশন ডেজ অলসো, যখন আমি প্রিপেয়ার করেছি সেটা আরো আগে, তখনও মানে অলিভ বোর্ড যে মকের স্ট্যান্ডার্ড ছিল, আজও হ্যাঁ সেটাই রয়েছে। তো আমিও হ্যাঁ, মানে আমি যখন এক্স্যাক্টলি। প্রিপারেশন নিয়েছি, তখনও আমরাও অলিভ বোর্ডের মক ইউজ করেছি। মানে এটা আমি আমার স্টুডেন্টদেরকে আজও বলি যে এত বছর আগে তখনও আমরাও অলিভ বোর্ডের মক ইউজ করেছি। যাই হোক, তাহলে এবার আচ্ছা, আর কোনো রিসোর্স, ধরো আমাদের যেরকম ইবুক হয় আমাদের যে রেগুলার বেসিসে, সেরকম কিছু হ্যাঁ, ইউজ করেছিলে অলিভ বোর্ডে? কারেন্ট অ্যাফেয়ার্স এর বোল্ট ম্যাগাজিন বলে একটা, বোল্ট, হ্যাঁ বোল্ট আমি ওটা আমি ফলো করেছিলাম। ইউজ করতে, আচ্ছা হ্যাঁ, পারফেক্ট কারেন্ট পারফেক্ট। অ্যাফেয়ার্স এর জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে সরে ধরো, এবার ধরো তুমি তুমি তো বললে তোমার একটা তোমার যে স্ট্র্যাটেজিটা বা তোমার যে জার্নিটা, সেটা অনেকের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। এবার হয়তো অনেকে এটার সাথেও রিলেট করতে পারবে, কারণ অনেকেই আছে যারা তোমার মতো ব্যাকগ্রাউন্ড, যে অলরেডি আরেকটা জবের সাথে সে প্রিপারেশন নেওয়ার কথা ভাবছে। ইনফ্যাক্ট আমিও অনেক মেসেজ পাই যারা আমাকে জিজ্ঞেস করে যে সে হয়তো অন্য কোনো গভর্নমেন্ট জবে নেই, সে হয়তো অন্য কোনো প্রাইভেট সেক্টরে জবে রয়েছে, বাট সে ভাবছে যে আমি চেষ্টা করবো সিজিএল এর জন্য বা এনটিপিসি বা যে কোনো এই টাইপের গভর্নমেন্ট জবের জন্য, বাট হি অর শি ইজ লাইক স্কেপটিক্যাল যে পারবো কি, টাইম পাবো কি না। তো তোমার স্টোরিটা ইজ ডেফিনেটলি গোয়িং টু হেল্প দেম কি, যে ডেফিনেটলি যদি ইচ্ছা থাকে এবং যদি পরিশ্রম করতে পারো, হ্যাঁ সেই 6-8 মাস ট্রিমেন্ডাসলি ডিফিকাল্ট হবে, দুটো করা মানে দুটো একসাথে করা খুবই ডিফিকাল্ট হবে, বাট যদি ওই জীবনে 6টা মাস যদি একটু স্যাক্রিফাইস করা যায়, তাহলে বাকি লাইফটা মানে অ্যাটলিস্ট যেটা ভাবছে বা যেটা চাইছে সেটা তো অ্যাচিভ করা যেতে পারে তার পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, তো এরকম আর কোনো চ্যালেঞ্জ যেটা তুমি ফেস করেছো তোমার প্রিপারেশনের ডিউরেশনে, এরকম কিছু যদি তুমি শেয়ার করতে চাও? চ্যালেঞ্জ তো স্যার, যেটা মেন চ্যালেঞ্জ এটা এতটাই বড় ছিল, হ্যাঁ, মানে চাকরি, ফ্যামিলি থেকে তখন দূরে ছিলাম, আর ফ্যামিলিতে একটা ক্রাইসিসও চলছিল ওই টাইমে আমার আচ্ছা ওয়াইফের। তো মানে আচ্ছা খুবই আচ্ছা ক্রিটিক্যাল টাইমে, ক্রাঞ্চ টাইমে আমি ছিলাম ওই সময়টা। আচ্ছা সেই আচ্ছা টাইমে ফ্যামিলি সাপোর্টটা স্যার দরকার হয় অ্যাকচুয়ালি। আমরা প্রিপারেশন করি, আমরা ভাবে আমরা প্রিপারেশন করছি, প্রিপারেশনটা ফ্যামিলিও করে। আমরা এটা অ্যাবসলিউটলি বুঝতে পারি না, ওটা একটা অ্যাবসলিউটলি সাইলেন্ট সাপোর্ট স্যার, মানে হুম বলে বোঝানো যাবে না, যারা অ্যাকচুয়ালি সেটা সবাই পায়, আই থিঙ্ক সবাই পায়। হ্যাঁ, অ্যাবসলিউটলি তো সেটা অনেক কিছু ম্যাটার করে, মানে লাস্ট মেন্সের টাইমে আমি ইমেন্স সাপোর্ট পেয়েছি ওই সময়টা, কারণ আমি যেটুকু যা ছুটি যা পেতাম আমি বাড়িতে আসতাম, আমি টোটালটাই তখন মক টেস্ট, আমি উইকেন্ডে মানে শনি রবিবার করে বাড়ি যদি আমি ফ্রি থাকতাম বা বাড়ি আসতে পারতাম, আমি যদিও ওভাবে মানে হলিডে ছিল না, তো যদি আসতে পারতাম আমি তো, তো ওই সময় আমি দিনে 3-4টে করে মকও দিয়েছি। হুম এবং তিন হুম চারটে হুম মেন্সের মক দেওয়া, সেটাকে অ্যানালিসিস করা, ভেরি টাইম কনজিউমিং। মানে হুম হুম। সেখানে সংসারের আমাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে। হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং আর আমি সিঙ্গেল চাইল্ড, হুম বাবা মা হুম আছেন,
তো হুম, হুম। সবকিছু সামলে সবার সাপোর্টটা দরকার, ওয়াইফের একদমই তাই। সাপোর্ট সব, হুম, না হুম। হলে স্যার সবকিছু হয়ে ওঠে না, ইচ্ছা থাকলেও অনেক স্বাভাবিক সময় হয়ে ওঠে না, ডেফিনেটলি হয়ে ওঠে না তো ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা, তুমি ধরো যখন প্রিপারেশন নিয়েছিলে, তখন তোমার কি মানে তুমি যখন, তো ডেফিনেটলি ধরো প্রথমবারের কথাও যদি তুমি বলো, তুমি কি টিয়ার ওয়ান এর কথা আলাদা বা টিয়ার টু এ, কারণ এই বছর মানে এইবারের স্পেসিফিক প্রিপারেশন তোমার তুমি তো শুধু মকের থ্রুতে করেছো কারণ তোমার বেসিক্স ক্লিয়ার ছিল, বাট যখন ইনিশিয়াল ডেজে তখন কি টিয়ার ওয়ান এর কথা আলাদা ভেবেছিলে বা টিয়ার টু এর কথা আলাদা ভেবেছিলে, বা অ্যাট তুমি দ্যাট টাইম তোমার স্যার, সাজেশন কি? হ্যাঁ, এট দ্যাট টাইম আই ওয়াজ ব্ল্যাঙ্ক স্যার, আমি কিছুই অ্যাকচুয়ালি ততটা আচ্ছা আমাদের অ্যাকচুয়ালি সেরকম মানে আমি সেরকম গাইডেন্স কোথাও পাইনি যে আমি, আমি আচ্ছা। কোনো হুম কোচিং হুম। ইনস্টিটিউটেও পড়িনি কখন। হ্যাঁ হ্যাঁ। আমাদের স্যার যেটা হয় যে এমএসসি করতে হবে, এমএসসি করে তুমি হয় প্রফেসর হবে, নাহলে আইদার তুমি হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ো, না হলে প্রফেসর হও বা টিচার হও। আমরা এটাই হুম ছোট থেকে দিয়ে নিয়েছিল, তো আমি ভাবতাম যে ওটা নিয়ে হয়তো, আমি ফিজিক্স নিয়ে পড়েছিলাম যে আমি যেটা এমএসসি হুম। করবো, এমএসসি করে রিসার্চ ফিচার্চ করবো, বাট হয়ে ওঠে না সবকিছু, সব মানে আমরা যেটা ভাবি সবকিছু অনেক হয় সময় না, না সিচুয়েশন সবকিছু সেটা সবসময় হয় না। হয়ে ওঠে না। তো সেই সময় পুরো ব্ল্যাঙ্কই ছিলাম আমি। আহ, শেষ মানে ওই সময় পরীক্ষা দিয়েছি, টিয়ার ওয়ান টিয়ার টু হবে ওভাবে স্যার, আমি আলাদা তখন করতে হয়নি সেভাবে, বাট এই সময় যখন আমি প্রিপারেশন নিয়েছি, আমার টিয়ার ওয়ান নিয়ে আমি অতটা বদার ছিলাম না, আমি টিয়ার টু কে ফোকাস করেই পড়াশোনাটা করেছি। হুম। আহ, আর তোমার ওটাই। সাজেশন কি হবে, ধরো যেমন আমি সব সময় বলি যে ওভাবে সেগ্রিগেশন কখনোই করা যায় না, ধরো কখনোই করা পার্সেন্টেজ বলে সম্ভব একটা না চ্যাপ্টার, একদম। পার্সেন্টেজ পড়লে তুমি কনসেপ্ট ওয়াইজ তো টিয়ার ওয়ান এর পার্সেন্টেজ আলাদা বা টিয়ার টু এর জন্য পার্সেন্টেজ আলাদা সেরকম তো হবে না, কনসেপ্ট তো একই। তো তোমার একদম একদম। এক্ষেত্রে কি ওপিনিয়ন যে না, কখনো সেগ্রিগেশন করা উচিত নয় আর কি, সবসময় টিয়ার টুর কথা চিন্তা করেই পড়া উচিত, তবে টিয়ার ওয়ান এর মক গুলো দেওয়া উচিত, কারণ ওখানে টাইমের একটা চ্যালেঞ্জ থাকে টিয়ার ওয়ান এর ক্ষেত্রে, অ্যাবসলিউটলি টিয়ার টু হ্যাঁ। এর থেকে বেশি। ওইটা একটা বড় ওকে। চ্যালেঞ্জ, আর আমরা আর কোশ্চেন আমরা ইগোতে নিই নি অনেক সময়, এটা খুব বড় হুম। একটা সমস্যা, যে আমি এই অঙ্কটা পারছি না, এটা কি করে হতে পারে, তা পরীক্ষা এক- হলটা ইগোর জায়গা নয়, পরীক্ষার এক- হলটা ওই ছাড়তে জানতে হবে আর কি। হ্যাঁ, হুম তো কারণ পুরোটাই সময়ের খেলা, এটা আমরা সবাই জানি, যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছে নেয় বা আছে তারা হুম সবাই হুম। জানে, এটা নতুন করে বলার কিছু নেই। তো ওইটা আর কি খুব বড় মানে ইয়ে আর কি, যে টাইমটা ম্যানেজ করাটা খুব দরকার, আর টিয়ার টু প্রিপারেশন মাথায় নিয়েই প্রিপারেশনটা রাখা উচিত আমার মনে হয়। আর আরেকটা সমস্যা যেটা হয় অনেকেরই, আমি দেখেছি, জানি না এটা হয়তো খুব বেশি নয়, কিন্তু আমি দেখেছি যে এটা এমটিএস এর কোশ্চেন, এটা সিএইচএসএল এর কোশ্চেন, এটা সিপিওর কোশ্চেন, কোশ্চেনের কোনো কোম্পানি হয় না, কোনো লেভেল হয় না, কোশ্চেন ইজ কোশ্চেন। যে অ্যাবসলিউটলি যে হুম হুম যে কোনো জায়গায় যে কোনো দিন যে কোনো মুহূর্তে আসতে পারে, যাকে আমি ইগনোর করছি সেই পরীক্ষা হলে আমাকে বুঝে নেবে। হুম। সুতরাং তুমি বিশ্বাস করবে না, আমি আজকে সকালবেলা, আজকে আমার ক্লাসে, আজকে আমাদের এখন একটা ফাউন্ডেশন ব্যাচ যেটা পরের বছরের জন্য আমি ক্লাস নিচ্ছি, সেই ব্যাচে আমি আজকে সকালবেলা আমি এক্স্যাক্টলি এই কথাটা বলছিলাম যে কখনোই এই কোয়েশ্চেনটা সিএইচএসএল এসছে, বাট এটা আমরা সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছি বা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছি, তো সেরকম কখনো হয় না যে এটা হম। সিএইচএসএল এসছে তাহলে এই কোয়েশ্চেনটা আমি করবো না, বা এটা সিপিও তে একদম। এসছে তাহলে এটা করবো না, কারণ আমি তো সিজিএল এর জন্য পড়ছি, আমার টার্গেট এক্সাম তো সিজিএল। তো এরকম কখনো হয় না, যে যে কোয়েশ্চেনটা ভালো সেটা যে কোনো সময় যে কোনো এক্সামে আসতে পারে, আজকে হ্যাঁ, সকালবেলায় যদিও আমার এটা হয়েছে। একদম বিগিনাররা এটা ভাবে, অ্যাকচুয়ালি যারা ভেটেরান হ্যাঁ তারা ভাবে না। অ্যাবসলিউটলি, তারা ওটাই হয়, যেহেতু হ্যাঁ ফাউন্ডেশন ব্যাচ, তো তারা হ্যাঁ। আস্তে আস্তে বুঝতে পারবে যে না, আলটিমেটলি কোয়েশ্চেনটা তো সেম, ভ্যালুটা চেঞ্জ করে ওই পিৎজার জায়গায় বার্গার বসিয়ে দিয়ে সিজিএল এরটা সিএইচএসএল এ, সিএইচএসএল এরটা সিজিএল এ চলে এসেছে। আচ্ছা, ধরো এবার ধরো এক্সামে, ধরো তুমি যখন প্রিপারেশন, তোমার চ্যালেঞ্জ এতটা ডিফিকাল্ট তোমার জার্নিটা ছিল, তো মোটিভেশন বা এক্সাম টেম্পারমেন্ট রিলেটেড যদি তুমি ওই সময় ওটার জন্য তুমি কোনো সেপারেটলি তুমি কিছু কোনো জায়গায় ফোকাস করতে বা কিছু ভাবতে, তোমার কি ধরো যেরকম অনেককে আমি দেখেছি, মানে আমার স্টুডেন্টদের ভেতরে মানে আমি প্রতি বছর দেখি যারা হয়তো অ্যাজ এ স্টুডেন্ট তারা খুব ভালো বা ক্লাস পারফরমেন্স খুব ভালো, তারা ক্লাসে কোয়েশ্চেন খুব ভালো করছে, কিন্তু এক্সাম মক টেস্টেও ভালো স্কোর করছে, কিন্তু এক্সাম হলে গিয়ে তারা যেন কিছু একটা গন্ডগোল পাকিয়ে ফেলছে, যতটা এক্সপেক্টেড মার্কস ঠিক আসছে না, তার থেকে 10 নম্বর কম আসছে, 15 নম্বর কম আসছে, কোথাও না কোথাও গিয়ে এক্সাম টেম্পারমেন্ট ধরে রাখতে পারছে না, বা শুরু বা প্রিপারেশনের টাইমেও আমি দেখেছি 6 মাসের জার্নি, প্রথম 4টে মাস খুব ভালো গেল, লাস্ট 2টো মাসে আর ওই মোটিভেশনটা ধরে রাখতে পারছে না,
তো ওই লাস্ট 2 মাসই হয়তো মেইন যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল, যেখানে যে সময়টা ধরে রাখা দরকার ছিল টেম্পারমেন্টটা, সেটা গন্ডগোল করে ফেলছে। তো সে সে ব্যাপারে তুমি কি বলতে চাও? এটা স্যার দুটো পার্ট আছে। যদি পুরো হুম প্রিপারেশন টেনিওর দিয়ে বলি, তাহলে হুম। বলবো প্রিপারেশনটা টেস্ট ম্যাচ 2020 নয়। টেস্ট টেস্ট অ্যাবসলিউটলি। ম্যাচের মতো করেই খেলতে হবে। কখনো বল প্রচুর সুইং করবে, তখন বলটা ছাড়তেও জানতে হবে। আর টিকে থাকাটা খুব দরকার, মানে মাটি আঁকড়ে পড়ে থাকা, কনসিস্টেন্সি। অনেক ফেলিওর আসবে, অনেক ফেলিওর আসবে, অনেক পরীক্ষা পয়েন্ট টুর জন্য হবে না। মানে আমি আজকে বলছি ইন্টারভিউ নিচ্ছি, কিন্তু ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু মানে মানে যারা 2-3 বছর 4 বছর ধরে এসএসসি প্রিপারেশন নিচ্ছে, বা এবছর সিজিএল এ মেন্স দিয়েছে, অনেক কিছুর জন্য হয়নি, নর্মালাইজেশনের জন্য হয়নি, তারা সবাই, মানে তারা সবাই জানে যে তারাও তারাও ইকুয়ালি আর কি, মানে ক্যাপেবল। হয়তো ওই দিনটা তাদের ছিল না, কোনোভাবে একটা কোশ্চেনের একটা এরর হয়ে গেছে, নর্মালাইজেশন এফেক্ট হয়ে গেছে, অনেক কিছু ফ্যাক্টর থাকে স্যার, আপনারা জানেন এগুলো। তো সবাই জানে এটা, কিন্তু বিগিনার্সদের ক্ষেত্রে আমি বলবো যে কনসিস্টেন্সি রাখাটা খুব দরকার। আর যে আমাকে পেতে হবে, এই জেদটা থাকাটা খুব দরকার, খুবই প্রয়োজন। এবার তার এক একজনের ক্ষেত্রে মোটিভেশন এক কিছু হতে পারে, কারো ফ্যামিলি হতে পারে, অনেক কিছুই হতে পারে, তার নিজস্ব সেলফ এস্টিম থাকতে পারে। কিন্তু কোথাও না কোথাও তাকে তো থাকতে হবে, কারণ লড়াইটা কঠিন, লড়াইটা কঠিন। অ্যাবসলিউটলি। ভ্যাকেন্সি ভ্যাকেন্সি রেশিওতে আমাদের ক্যান্ডিডেটের যারা আমরা অ্যাপিয়ার হই, সেই রেশিওটা অনেকটা বেশি। অনেক সেখানে বেশি। নিজেকে ইয়ে করাটা খুবই টাফ। আর এক্সাম ডে এর ক্ষেত্রে যেটা হয় স্যার, ওটা এটা এটা কমপ্লিটলি আমার আমার ইয়ে, মানে এটা কারোর সঙ্গে যে ফলো করবে বা মিলবে সেটা না, হবে না। আমি যেটা করতাম, আমি মানে একদম এক্সাম সেন্টারের কথা বলছি, আমি কথা বলতাম না কারোর সঙ্গে, আমি কারোর কথাও শুনতাম। এটা আমি আমি করতাম অ্যাকচুয়ালি। আর আমার ওগুলো একটুখানি প্রবলেম হয়, মানে আমি দেখেছি এক্সাম হলে ঢোকার আগে অনেক কিছু, অনেক ক্যাওয়াস, অনেক ইয়ে, আমি দূরে কোথাও একটা গিয়ে বসে থাকতাম। আমি মানে নিজেকে কাম রাখার চেষ্টা করতাম, নিজের যেটা স্ট্রং পয়েন্ট আছে আমি সেটার প্রতি ভাবতাম, চিন্তা করতাম। তো মানে যত নয়েজ পলিউশন কত কম ঢুকবে ঠিক এক্সাম হলে ঢোকার আগে, এটা একটা কাজ করে না। আর অনেক সময় অনেক কনফিডেন্স ডাউন হয়ে যায়, অনেক সময় অনেক কথা শুনে, কথা কম বলতে হবে, কোনো গল্প হুম আর আলাপ নতুন করা কারোর সঙ্গে দরকার নেই। নিজের জায়গায় হুম বসে থাকো, নিজের যেটা পড়েছো ফোকাস করো, ভাবনা চিন্তা করো, হ্যাঁ, ঈশ্বরকে হুম। মানলে ঈশ্বরকে প্রার্থনা করো, আর গো ফর দ্য বেস্ট, আর কি বলতে পারি। হ্যাঁ। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, তোমার সাথে তো কথা বলে আমার খুব ভালো লাগলো। তো জাস্ট থ্যাংক ইউ স্যার। শেষ করার আগে, আহ, এই যে আগামী বছর মানে 26 এর ক্যান্ডিডেটস, আর এখনো যদিও এবছরের মেন্সও হয়নি, হ্যাঁ। এবছরের রেজাল্টও আশা করছি আগামী 15-20 দিনের ভেতরে চলে আসার তো কথা। তো তাদের তাহলে তারপরে মেন্স হবে ওই এই বছর জানুয়ারি আশেপাশে, বা খুব দেরি হলে ফেব্রুয়ারির ফার্স্ট উইক। তো তাদের জন্য বা আগামী বছর 2026 এর ক্যান্ডিডেটসদের জন্য তোমার লাস্ট কোনো মেসেজ, যে তুমি তাদেরকে যদি কিছু মোটিভেট করার জন্য, বা তাদের জন্য একটা ফাইনাল মেসেজ তোমার তোমার পক্ষ থেকে। একদম যারা বিগিনার্স আছে আমি তাদেরই বলবো, কারণ যারা আছেন তাদের নতুন করে বলার কিছু নেই, তারা সবটাই জানেন। বিগিনার্স যারা আছে তারা বলবো, তারা অনেক বেশি ডাইভার্ট হয়ে যায়। মানে আজকে একটা আমি হয়তো একটা চ্যানেলে কিছু দেখছি, আমি হুম কালকে অন্য একটা চ্যানেলে দেখছি। এইভাবে করলে হবে না, এটা আলটিমেটলি ওই যেটা আমি আগে প্রথমে বললাম, একটা ভিসিআর সাইকেলের মতো, আমি ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো, আমার কোনো ইমপ্রুভমেন্ট হবে না। তো কম বেশি সবাই ভালো পড়ান, একটু ভালো করে দেখে নিতে হবে, একটু বুঝে নিতে হবে যে কোনটা আমার ঠিক লাগছে, সেটাতে স্টিক থাকতে হবে একদম। আমরা দেখতে থাকি এক কোনো যখন কোনো যে কোনো কোনো ফাউন্ডেশন ব্যাচ বলুন স্যার, বা কোনো কোনো সাবজেক্টের প্লেলিস্ট বলুন, দেখবেন প্রথম একটা দুটো ভিডিওতে প্রচুর ভিউজ থাকে, তারপরে ড্রপ একদম। করতে থাকে। তো সিলেকশন ওই লাস্ট ভিডিও অব্দি যারা থাকে তারাই পায়, কিন্তু প্রথম একদমই তাই। ভিডিওগুলো দেখলে হবে না। এক- তো ওইটার লেগে থাকতে হবে টোটাল, নিজের মানে কনসিস্টেন্ট ভাবে। আমি চারিদিকে ডাইভার্ট হব না, আমি একটা জায়গায় থাকবো, আমি তার সম্পূর্ণ কমপ্লিট করব, পুরো ফুল ডেডিকেশন দিয়ে আমি সেটা দেখবো, তার উপর আমি কাজ করব। এবং সেলফ অ্যাসেসমেন্টটা খুব দরকার, সেটা আমাকে আমাকে মক টেস্টের মাধ্যমে দিতে হবে। ভালো প্ল্যাটফর্ম, আমি অলিভ বোর্ড আমি করেছি, আমি তাই জানি। তো ভালো প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দিতে হবে তার, এবং মক টেস্ট থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটা ভালো করে করতে হবে। এবং যেটা আমার নতুন আমার লাগছে বা যেটা আমার আটকাচ্ছে সেটা নোট করাটা আমার মনে হয় বেস্ট। পরবর্তীকালে মানে একদম পরীক্ষার আগে আমার সময় অনেক সেভ হবে, আমি শুধু ওইগুলোর উপর যদি আমি কাজ করবো, আমার প্রিপারেশনটা অনেকটা গুটিয়ে আসবে। পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। সো থ্যাংক ইউ অভি, তোমার সাথে কথা থ্যাংক বলে ইউ স্যার, সত্যি আমার মাই খুব প্লেজার, ভালো মাই লাগলো। প্লেজার। হ্যাঁ, খুব ভালো লাগলো। আহ
তো ডেফিনেটলি আবার তোমার সাথে লাইক আইল বি লুকিং ফরওয়ার্ড। ডেফিনেটলি তুমি আমার বাড়ির খুব কাছে থাকো, দেখাও হবে নিশ্চয়ই। তো শিওর স্যার। অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট, তুমি সবে জয়েন করেছো তো ডেফিনেটলি আবার অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর দ্য ক্যারিয়ার। এই থ্যাংক ইউ স্যার। ক্যারিয়ারটা আরো তুমি অনেক উপরে ওঠো ডেফিনেটলি, অ্যান্ড ফ্রম দ্য এন্টায়ার টিম অফ অলিভ বোর্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ স্যার, মাই প্লেজার। ডেফিনেটলি লাইক আর যে ডেফিনেটলি তোমার তোমার যে মেসেজ গুলো আই হোপ আমাদের যে যত স্টুডেন্টস রয়েছে যারা নেক্সট ইয়ার বা তারপরের ইয়ারে সিজিএল এর জন্য, সিজিএল এর সিলেকশনের জন্য কথা ভাবছে বা প্রিপারেশনের কথা ভাবছে, এইগুলো তারা মাথায় রাখবে। এবং সবচেয়ে বড় কথা, তুমি যে সিচুয়েশনটা, যে ডাইভার্স, তুমি সমস্ত কিছুকে লাইক একসাথে জাগেল করে প্রিপারেশন নিয়ে সিলেকশন নিয়েছো, এইটা অনেকের জন্য একটা লাইক যারা ভাবছিল যে এভাবে করা যেতে পারে না, দিস ইজ ইম্পসিবল, তাদের কাছে ডেফিনেটলি একটা লাইক এক্সাম্পল হবে না, দিস ইজ ডেফিনেটলি পসিবল। ইচ্ছা থাকলে ডেফিনেটলি উপায় হয়, রাইট? সো একদম স্যার। এগেইন থ্যাংক ইউ সো একদম মাচ। স্যার। আবার থ্যাংক ইউ আমাদের স্যার। ডেফিনেটলি দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।